আমার নাম সুমিতা। আজ আমি যে গল্পটা বলতে যাচ্ছি সেটা বলতে আমার অনেক সাহস লাগছে, কারণ এই গল্প শুধু আমার না, এই গল্প অনেক নীরব মেয়ের। আমি জন্মেছি একটা খুব সাধারণ পরিবারে, সাধারণ না বলে বরং বলা ভালো অভাবী পরিবারে। বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, কোনো নিয়মিত কাজ করতে পারতেন না। মা সারাদিন বাবার সেবা করতেন, সংসারের দায়িত্ব তাই খুব অল্প বয়সেই আমার কাঁধে এসে পড়েছিল। পড়াশুনো আমি ছাড়িনি, অনেক কষ্ট করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছি। বইয়ের পাতায় আমি আমার ভবিষ্যৎ খুঁজতাম, ভাবতাম একদিন আমি নিজের পায়ে দাঁড়াবো, কিন্তু বাস্তবতা আমাকে অন্য পথে ঠেলে দেয়। দুবেলা দুমুঠো খাবারের জন্য আমাকে অন্যের বাড়িতে কাজ নিতে হয়। আমি পরিচারিকার কাজ শুরু করি। কাজটা ছোট হলেও আমি লজ্জা পেতাম না, কারণ আমি জানতাম কাজ ছোট না, পরিস্থিতি কঠিন। যে বাড়িতে আমি কাজ করতাম সেটা বড় বাড়ি ছিল। শুরুতে মালিক আর মালকিন আমার সাথে ভালো ব্যবহার করতেন, আমাকে বকাঝকা কম করতেন। আমি মনে মনে ভাবতাম এই বাড়িতে কাজ করলে হয়তো কিছু টাকা জমাতে পারবো, সেলাই শিখব, নিজের জীবনটাকে একটু ভালো করব। কিন্তু কিছুদিন পর থেকেই আমি অদ্ভুত কিছু লক্ষ্য করতে শুরু করি। প্রায়ই রাতে আমি দেখতাম এই বাড়িতে বাইরের কিছু মেয়েরা আসে। তারা হাসি মুখেই ভেতরে ঢুকত, কিন্তু কিছু সময় পরে যখন তারা বেরিয়ে যেত তখন তাদের মুখে হাসি থাকত না, চোখ লাল, মুখ নিচু, হাঁটার ভঙ্গি অদ্ভুত। আমি তখন খুব ছোট ছিলাম, এসবের মানে বুঝতাম না, কিন্তু আমার মনে প্রশ্ন জাগত, একটা বন্ধ দরজার ভেতরে এমন কি ঘটে যে মানুষ ভেঙে যায়? আমি কখনো কাউকে জিজ্ঞেস করিনি, কারণ আমার সাহস ছিল না। আমি শুধু কাজ করতাম আর চুপ করে থাকতাম। কিন্তু সেই বন্ধ দরজাটা যেন আমাকে প্রতিদিন ডাকত। আমার চোখ বারবার সেদিকেই চলে যেত। মনে হতো আমি যেন কোনো অদৃশ্য ঝড়ের সামনে দাঁড়িয়ে আছি, যার শব্দ আমি শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না। এরপর একদিন সব কিছু আরও বদলে গেল। সেই বাড়িতে একজন আত্মীয় এলেন। বলা হলো তিনি বিদেশে থাকেন, কিছুদিনের জন্য বেড়াতে এসেছেন। প্রথম দিন থেকেই আমি তার দৃষ্টি অনুভব করছিলাম। তিনি খুব বেশি কথা বলতেন না, কিন্তু তাকাতেন খুব গভীরভাবে। আমি রান্নাঘরে কাজ করতাম, ঝাড়ু দিতাম, কাপড় ধুতাম, সব আগের মতোই। কিন্তু কাজ করতে করতেই আমার বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি জমে থাকত, কারণ আমি অনুভব করতাম ওই মানুষটি আমাকে লক্ষ্য করছে, এমনভাবে তাকাচ্ছে যেটা আমার ভালো লাগতো না। সেই দৃষ্টিতে কোনো স্বাভাবিকতা ছিল না, ছিল অচেনা কৌতূহল আর এমন কিছু যার নাম আমি তখনও দিতে পারতাম না। একদিন আমাকে ডেকে বলা হলো, আজ থেকে তুমি শুধু রান্নাঘরের কাজটাই করবে, অন্য ঘরগুলো পরে দেখা যাবে। আমি মাথা নেড়ে বলেছিলাম, ঠিক আছে। আমি বুঝতে পারছিলাম আমাকে ধীরে ধীরে কিছু জায়গা থেকে দূরে রাখা হচ্ছে, বিশেষ করে ওই ঘরটা থেকে, যে দিকটা আমি আগেও ভয় পেতাম। সেদিন সকালে বাড়িতে কয়েকজন অচেনা মেয়ে এসেছিল। তারা সবাই খুব চুপচাপ বসেছিল, কেউ কারোর সাথে কথা বলছিল না। আমি রান্নাঘরের জানালা দিয়ে তাদের দেখতে পাচ্ছিলাম। তাদের মুখে অদ্ভুত একটা ভয় আর অস্থিরতা ছিল। মালকিন আমাকে আবার সাবধান করে বললেন, এখন এদিকে ঘোরাঘুরি করবি না। আমি কিছু বলিনি, কারণ আমি জানতাম আমি শুধু একজন কাজের মেয়ে, আমার প্রশ্ন করার অধিকার নেই। কিছুক্ষণ পর আমি দেখলাম ওই বন্ধ ঘরটার দরজা খুলল। একজন মেয়ে বেরিয়ে এলো। তার চুল এলোমেলো, চোখ লাল, মুখে জল। সে কাউকে না তাকিয়েই দ্রুত বেরিয়ে গেল। আমি সেই দৃশ্য দেখে জমে গিয়েছিলাম, কারণ এটা নতুন কিছু ছিল না, আগেও দেখেছি, কিন্তু এবার খুব কাছ থেকে। আমার মনে হাজারটা প্রশ্ন ঘুরছিল, কিন্তু উত্তর খুঁজে পাওয়ার সাহস আমার ছিল না। আমি শুধু ভাবছিলাম মানুষ কেমন করে এতটা ভেঙে পড়ে। সেই দিন থেকে আমি কাজে গেলে আরও সতর্ক হয়ে চলতে লাগলাম। মাথা নিচু করে কাজ করতাম, কারো চোখের দিকে তাকাতাম না, কিন্তু তবুও মাঝে মাঝে অনুভব করতাম ওই ভদ্রলোকের চোখ আমাকে অনুসরণ করছে। একদিন আমাকে ডেকে বলা হলো, এক গ্লাস জল এনে দাও। আমি খুব স্বাভাবিকভাবেই জল নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ পা পিছলে গেল। আমি সামলাতে পারিনি, গ্লাসের জল ছিটকে পড়ল। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, বারবার ক্ষমা চাইছিলাম। মনে হচ্ছিল এই ভুলের জন্যই হয়তো আমাকে কাজ থেকে বের করে দেবে। কিন্তু মালকিন হেসে বললেন,
এত ভয় পাওয়ার কি আছে? যাও, নিজের কাজে মন দাও। আমি তখন কিছুটা স্বস্তি পেয়েছিলাম। ভেবেছিলাম সব ঠিক আছে, কিন্তু ভিতরে ভিতরে একটা ভয় আরও গেঁথে গেল। সেদিন সন্ধ্যায় কাজ শেষ করে বাড়ি ফিরতে যাওয়ার সময় মালিক আমাকে ডেকে বললেন, কাল তোর বাবাকে নিয়ে আসবে, খুব জরুরি কথা আছে। এই কথাটা শুনে আমার বুকটা ধক করে উঠেছিল। আমি ভয়ে জিজ্ঞেস করেছিলাম, কেন? মালিক বলেছিলেন, ওসব তোকে জানার দরকার নেই, কাল নিয়ে আসবে। আমি সারা রাত ঘুমোতে পারিনি। মনে হচ্ছিল কিছু একটা হতে যাচ্ছে, ভালো কিছু নয়। আমি ভাবছিলাম, আমি কি কোনো ভুল করেছি? আমি কি কারোর রাগের কারণ হয়েছি? পরদিন বাবাকে নিয়ে গেলাম। বাবা তখন খুব অসুস্থ, তবুও তিনি গেলেন। আমি বাইরে বসেছিলাম, ভেতরে দরজা বন্ধ। কি কথা হলো আমি জানতাম না, শুধু জানি বাবা যখন বেরিয়ে এলেন তার মুখে আমি এমন হাসি দেখলাম যা বহুদিন দেখিনি। বাড়ি ফেরার পথে বাবা বললেন, তোর জন্য খুব ভালো একটা প্রস্তাব এসেছে। আমি কিছু বুঝতে পারছিলাম না। বাবা বললেন, একজন বিদেশে থাকা ভদ্রলোক, খুব ভালো মানুষ, ধনী, তোর ভবিষ্যৎ নিরাপদ হবে। আমার মাথা ঘুরছিল। আমার মনে পড়ছিল ওই বন্ধ দরজা, কান্নার মুখ, এলোমেলো চুল, কিন্তু আমি কিছু বলতে পারিনি, কারণ বাবার চোখে আমি আশা দেখছিলাম। বহুদিন পর তিনি স্বপ্ন দেখছিলেন। সেই রাতে আমি অনেক ভেবেছিলাম। আমার মনে হচ্ছিল আমার জীবনের পথটা কেউ যেন অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। আমি বুঝতে পারছিলাম না এই প্রস্তাব আশীর্বাদ না অভিশাপ। আমি শুধু জানতাম আমি খুব ছোট, খুব দুর্বল, আর সিদ্ধান্ত নেবার শক্তি আমার নেই। আর এই দুর্বলতার সুযোগ নিয়েই আমার জীবনের সবচেয়ে বড় ষড়যন্ত্রটা ধীরে ধীরে তৈরি হচ্ছিল, যার গভীরতা আমি তখনও বুঝিনি। বাবা যেদিন বলেছিল তোর জন্য ভালো প্রস্তাব এসেছে, সেদিন আমার বুকের ভেতর আনন্দের চেয়ে বেশি ছিল অস্বস্তি। কারণ আমার মাথায় বারবার একই জিনিস ঘুরছিল, ওই বাড়ির বন্ধ দরজা, অচেনা মেয়েদের আসা যাওয়া, আর বেরিয়ে যাওয়ার সময় তাদের ভাঙা চেহারা। তবু বাবার মুখে যে আশার আলো দেখেছিলাম সেটা আমি ভাঙতে পারিনি। আমাদের পরিবারে আশা খুব কম আসে, তাই বাবা যখন স্বপ্ন দেখতে শুরু করল, আমি ভেবেছিলাম হয়তো সত্যিই আমার জীবনের দুঃখগুলো এবার শেষ হবে। পরদিন মালিকের বাড়িতে গেলে মালকিন আমাকে ডেকে বললেন, শোন সুমিতা, তোর জন্য আমরা যা করছি সেটা তোর ভালোর জন্যই করছি, তুই বেশি প্রশ্ন করবি না। আজকালকার মেয়েরা তো অনেক কথা বোঝে, তাই তোকে বলছি, বুদ্ধি করে চল। আমি চুপ করে মাথা নাড়লাম। আমি তো তখনও ঠিক বুঝতে পারিনি কি হচ্ছে, শুধু বুঝতে পারছিলাম আমি যেন একটা স্রোতে ভেসে যাচ্ছি, আর স্রোতটা আমার হাতে নয়। কিছুদিনের মধ্যেই আমাকে বলা হলো সবকিছু খুব দ্রুত হবে, বেশি লোকজন হবে না, দুর্ঘটনা এড়াতে নাকি এমনটাই ভালো। আমি জিজ্ঞেস করেছিলাম, আমাদের আত্মীয় স্বজন? বাবা লজ্জায় চোখ নামিয়ে বলেছিল, ওরা চায় না, ওরা নাকি অনেক বড় লোক, আমাদের লোকজন গেলে নাকি মানায় না। এই কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠেছিল, কারণ বিয়ে তো জীবনের সবচেয়ে বড় ঘটনা, সেখানে আমার নিজের মানুষ থাকবে না, এটা কিভাবে স্বাভাবিক? কিন্তু বাবা বলেছিল, মা, আমরা গরিব, আমাদের বেশি চাওয়া উচিত না, তুই শুধু সুখে থাকলেই হলো। আমি নিজের মনকে বোঝালাম, হয়তো বড় লোকেদের নিয়ম আলাদা, হয়তো তারা লোক দেখানো পছন্দ করে না। তারপর আরও একটা শর্ত এলো, বিয়ের পরও আমাকে ওই বাড়িতেই থাকতে হবে, কারণ সেই ভদ্রলোক নাকি 1 মাসের ছুটিতে এসেছেন, তারপর আবার বিদেশে চলে যাবেন। আমি অবাক হয়ে বলেছিলাম, বিয়ের পর আমি শ্বশুর বাড়ি যাব না? বাবা বলেছিল, ওরা যেখানে বলবে সেখানেই থাকবে, তোর ভবিষ্যৎ ওর হাতে। সেই মুহূর্তে আমার ভেতরে একটা ক্ষীণ প্রতিবাদের আগুন জ্বলে উঠেছিল, কিন্তু আমি কিছু বলিনি, কারণ আমি জানতাম আমার প্রতিবাদে কারোর লাভ নেই। লাভ হবে না মা বাবার, লাভ হবে না আমারও। আমাদের মতো মানুষের প্রতিবাদ অনেক সময় নিজেকেই আরও বিপদে ফেলে দেয়। বিয়েটা হলো খুব দ্রুত। আমি সুন্দর করে সাজলাম, কিন্তু বুকের ভেতর ছিল অদ্ভুত ভয়। চারপাশে খুব কম মানুষ, পরিচিত মুখ বলতে শুধু বাবা মা আর সেই বাড়ির লোকজন। আমি নিজের মধ্যে বলছিলাম, সব ঠিক হয়ে যাবে, হয়তো নতুন জীবন শুরু হবে। কিন্তু বিয়ের পর থেকেই আমি বুঝতে শুরু করলাম, সব কিছু আমার কল্পনার মতো নয়। আমি নতুন বউ, অথচ আমার সাথে কথা বলার সময় মানুষগুলো এমনভাবে কথা বলতো যেন আমি আগের মতোই সেই কাজের মেয়ে।
মালকিন আগের মতো নির্দেশ দিতেন কোন ঘর পরিষ্কার, কোন কাজ আগে, কোন কাজ পরে। আমি প্রথমে মনে করেছিলাম হয়তো বিয়ের কারণে তিনি একটু কঠোর, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কিন্তু দিন যেতে যেতে আমি বুঝলাম এটা কঠোরতা না, এটা অবহেলা। তারা আমাকে বউ হিসেবে মানতেই রাজি নয়। আর যাকে আমি স্বামী বলে মেনে নিয়েছিলাম, তিনি আমার দিকে তাকাতেন এমনভাবে যেন আমি একজন মানুষ না, আমি কেবল একটা বস্তু যেটা দিয়ে তার প্রয়োজন মেটানো যায়। আমি কথা বলতে গিয়ে কষ্ট পাই, কিন্তু সত্যি হলো আমি খুব দ্রুত বুঝে গিয়েছিলাম এখানে ভালোবাসার কোনো জায়গা নেই। এখানে আছে নিয়ন্ত্রণ, আছে ভয়, আছে অপমান। আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু কাউকে বলতে পারিনি। কারণ বললেই আমাকে বলা হতো স্বামীর ঘর, মানিয়ে নিতে হবে। আমাদের সমাজে মেয়েদের কষ্টকে খুব সহজে মানিয়ে নেওয়া বলে চাপা দেওয়া হয়। দিনের বেলায় আমাকে আগের মতোই কাজ করতে হতো, ঘর পরিষ্কার, রান্নাঘর, কাপড়, সব। আর রাতে আমার মনটা ভয়ে কুঁকড়ে থাকত। আমি শুধু প্রার্থনা করতাম যেন রাত তাড়াতাড়ি শেষ হয়, যেন সকাল তাড়াতাড়ি আসে। এভাবে কয়েক সপ্তাহ কেটে গেল। আমি আগের মতো হাসতে পারতাম না, মুখে যেন হাসি আটকে থাকত। আমার মা যখন দেখতে আসতো, আমার দিকে তাকিয়ে বলতো, মা, তোর মুখটা শুকিয়ে গেছে। আমি বলতাম, কিছু না মা, নতুন জায়গা, এই জন্য। আমি মাকে সত্যি বলতে পারিনি, কারণ মা ভেঙে পড়লে আমাদের ঘরটাই ভেঙে পড়ত। বাবা তো অসুস্থ মানুষ, আমি চাইনি ওদের ওপর আর চাপ পড়ুক। একদিন আমি শুনলাম ওই বাড়িতে আবার নতুন করে কিছু মেয়ের যাতায়াত শুরু হয়েছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বুঝতে পারলাম এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা অভ্যেস, একটা অন্ধকার চক্র। আমি তখন নিজের ভেতর প্রশ্ন করলাম, আমি কি সত্যিই এই সংসারের অংশ, নাকি আমি শুধু একটা সময়ের জন্য আনা হয়েছে? এই প্রশ্নের উত্তর আমি খুব দ্রুত পেয়ে গেলাম। একদিন সকালে আমাকে একটা কাগজ ধরিয়ে দেওয়া হলো। বলা হলো, এখানে যা বলা আছে সেটাই হবে। আমি কাঁপতে কাঁপতে বললাম, আমি বুঝছি না। আমাকে বোঝার সুযোগ দেওয়া হলো না, আমার কথাকে গুরুত্ব দেওয়া হলো না। শুধু বলা হলো, যা বলা হয়েছে তাই কর। আমি সেই মুহূর্তে অনুভব করলাম আমি একা, আমি কারো কাছে নিরাপদ না। যে মানুষটাকে আমি স্বামী বলে ভেবেছিলাম সে আমাকে পাশে দাঁড়াবে না, আর যে বাড়িটাকে আমি ভাগ্যের দরজা ভেবেছিলাম সেটাই আমার জন্য ফাঁদ হয়ে গেছে। আমি সেদিন প্রথমবার বুঝলাম কিছু মানুষের কাছে বিয়ে পবিত্রতা নয়, বিয়ে তাদের কাছে একটা চালাকি, একটা মুখোশ। আর সেই মুখোশের আড়ালে কি লুকিয়ে আছে আমি এখন ধীরে ধীরে দেখতে পাচ্ছিলাম। যেদিন আমাকে সেই কাগজটা ধরিয়ে দেওয়া হলো, সেদিন আমার মাথা ঠিকভাবে কাজ করছিল না। আমি তখনও বিশ্বাস করতে চাইছিলাম এটা হয়তো কোনো ভুল বোঝাবুঝি। আমি তো বিয়ে করেছি, আমি তো এই ঘরের বউ, হঠাৎ করে কাগজে কি এমন লেখা থাকতে পারে? আমি কাঁপা হাতে কাগজটা ধরেছিলাম, পড়তে চেয়েছিলাম, কিন্তু আমাকে পড়তে দেওয়া হয়নি। বলা হলো, এই সব বুঝতে হবে না, এখানে সই করলেই হবে। আমি বলেছিলাম, আমি যদি না করি? উত্তরে যে চাহনি আমি দেখেছিলাম সেটা চোখে দেখার মতো ঠান্ডা ছিল। সেই চাহনির ভেতরে মানবতা ছিল না, ছিল শুধু ক্ষমতা। আমি তখনই বুঝলাম এখানে আমার মতামতের মূল্য নেই, আমি শুধু বাধ্য হতে পারি। আমি কান্না চেপে বলেছিলাম, আমি কি কিছু ভুল করেছি? কেউ উত্তর দেয়নি, কেউ বোঝানোর চেষ্টা করেনি। শুধু একটা কথাই বারবার বলা হচ্ছিল, সব ঠিক আছে, বেশি নাটক করো না। কিছুক্ষণ পর আমার হাত ধরে জোর করে আমার আঙুলের ছাপ নেওয়া হলো। আমি অসহায় হয়ে দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছিল আমার জীবনের নিয়ন্ত্রণ আমার হাত থেকে ধীরে ধীরে সরে যাচ্ছে। আমি বুঝতে পারছিলাম না আমি কিভাবে এই অবস্থায় এসে পড়লাম। তারপর সেই মানুষটি যাকে আমি স্বামী হিসেবে মানার চেষ্টা করছিলাম শান্ত গলায় বলেছিল, তোমার সাথে আমার যতটা থাকা দরকার ছিল হয়ে গেছে, এখন তুমি যেতে পারো। এই কথাটা শুনে আমার বুকের ভেতরটা ফেটে গেল। আমি হাউমাউ করে কাঁদতে শুরু করেছিলাম। বলেছিলাম, আমি কোথায় যাব? আমি কার কাছে যাব? আমাকে আপনি এভাবে বের করে দিতে পারেন না। কিন্তু আমার কান্না কারও হৃদয় নরম করেনি। মালকিন খুব ঠান্ডা গলায় বলেছিলেন, এখন তুমি আর এই বাড়ির কেউ না, তোমার জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাও। আমি বোঝার চেষ্টা করছিলাম, এতদিন এই বাড়িতে কাজ করেছি, এরপর বিয়ে হলো, আর এখন এক মুহূর্তে আমি কেউ না। আমি হাত জোর করে কাঁদছিলাম, কিন্তু কাঁদলেই কি মানুষ থামে?
আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো, দরজা বন্ধ করে দেওয়া হলো। আমি বাইরে দাঁড়িয়েছিলাম, একটা ব্যাগ হাতে, মাথা নিচু, চোখ ভিজে। আমার মনে হচ্ছিল যেন আমি হঠাৎ করে নিঃস্ব হয়ে গেছি। পরদিন সকালে আমি শুনলাম তিনি বিদেশে ফিরে গেছেন। সেই মুহূর্তে আমার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল, কারণ আমি বুঝলাম আমাকে সঙ্গে নেওয়া তো দূরের কথা, তিনি আমার অস্তিত্বটাকেই মুছে দিয়ে চলে গেছেন। আমি আর কোনো পথ না দেখে বাবার বাড়ি ফিরে গেলাম। বাবার বাড়ি বলতে একটা ছোট ঘর, ভাঙা আসবাব আর অসুস্থ বাবার কাশি। আমি দরজায় দাঁড়াতেই মা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরেছিলেন। মা বলেছিলেন, মা, কি হয়েছে? আমি কথা বলতে পারিনি, শুধু কেঁদেছিলাম। বাবা আমার মুখ দেখে ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, ওরা তোকে কি করলো? আমি কাঁপতে কাঁপতে বললাম, বাবা, আমাকে বের করে দিয়েছে। বাবা রাগে লাল হয়ে বললেন, এটা কিভাবে সম্ভব? আমি কথা বলবো। পরদিন বাবা ওই বাড়িতে গেলেন। আমি আম্মা সারাদিন অপেক্ষা করছিলাম। বাবা ফেরার সময় আমরা বুঝে গিয়েছিলাম কিছু একটা ভয়ঙ্কর হয়েছে, কারণ বাবার মুখের হাসি উধাও, চোখে ছিল শূন্যতা। মা কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, কি বলল ওরা? বাবা প্রথমে কিছু বলছিলেন না, তারপর হঠাৎ খুব ধীরে বললেন, ওরা বলেছে সবই নাকি নিয়ম মেনে হয়েছে, কাগজে সই আছে, আর সে তো বিদেশে চলে গেছে। আমি বললাম, কিন্তু বাবা, আমি তো কিছু বুঝিনি। বাবা আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর এমন একটা কথা বললেন যেটা শুনে আমার বুকের ভেতরটা জমে গেল। সুমিতা, আমি মনে হয় ভুল করেছি। আমি বুঝতে পারছিলাম না কি ভুল। মা বললেন, কি ভুল? বাবা ফিসফিস করে বললেন, আমি যে সম্বন্ধটা ভেবেছিলাম সৌভাগ্য, সেটা আসলে... বাবা কথা শেষ করতে পারছিলেন না। আমি কেঁদে বললাম, বাবা স্পষ্ট করে বলো। বাবা চোখ মুছে বললেন, ওরা বলেছে এই বিয়ে তাদের কাছে বিয়ে ছিল না, এটা ছিল একটা চুক্তি। চুক্তি শব্দটা শুনে আমার মাথা ঘুরে গেল। আমি বললাম, চুক্তি মানে? বাবা বললেন, ওরা বলেছে তোমার থাকার একটা সময় ছিল, সেই সময় শেষ, তাই সব শেষ। আমি তখন বুঝলাম এই পুরোটা ছিল একটা ফাঁদ। আমাকে আনা হয়েছে, ব্যবহার করা হয়েছে, তারপর ছুঁড়ে ফেলা হয়েছে, যেমন কেউ পুরনো জিনিস ফেলে দেয়। আমি চুপ করে বসেছিলাম। আমার কান্নাও থেমে গিয়েছিল, কারণ কিছু কষ্ট এমন হয় যেখানে কান্না আসতে চায় না, শরীর অবশ হয়ে যায়। মা আমার মাথায় হাত বুলিয়ে বললেন, মা, আমরা পুলিশে যাব, মামলা করব। কিন্তু বাবা খুব ধীরে বললেন, আমরা গরিব, আমাদের কারো কথা শোনে না, ওরা অনেক শক্তিশালী। আমি তখন প্রথমবার বুঝলাম, অভাব শুধু পেটের অভাব নয়, অভাব হলো শক্তির অভাব, ন্যায় পাওয়ার ক্ষমতার অভাব। সেই রাতটা আমাদের ঘরে কেউ ঘুমাতে পারেনি। মা বারবার বলছিলেন, আমার মেয়েটাকে কিভাবে... বাবা চুপচাপ বসেছিলেন, তার কাশির শব্দে ঘর ভারী হয়ে উঠছিল। পরদিন বাবা আমার পাশে বসে বললেন, দেখ সুমিতা, যা হয়ে গেছে সেটা আর ফেরানো যাবে না, কিন্তু তোকে আমি আবার একটা ভালো জায়গায়... আমি অবাক হয়ে বললাম, কি বলছো বাবা? বাবা বললেন, আমি তোকে আবার বিয়ে দেব, তোকে একা রাখতে পারবো না। মা রাগ করে বললেন, তোমার কি মাথা খারাপ? মেয়েটা এমন অবস্থায় আছে আর তুমি আবার বিয়ের কথা বলছো? বাবা বললেন, আমি অসুস্থ মানুষ, আমি মরে গেলে ওকে কে দেখবে? আমি চাই ওর ভবিষ্যৎ ঠিক হোক। আমি তখন চিৎকার করে বললাম, না বাবা, আর না, আমি আর কোনো বিয়ে করব না, আর কোনো চুক্তি না, আর কোনো ভালো ঘর না। বাবা চুপ করে গেলেন, কিন্তু আমি তার চোখে একটা অদ্ভুত চাপা অস্বস্তি দেখেছিলাম, যেটা আমি তখন বুঝিনি। আমি জানতাম না এই গল্প এখানেই শেষ নয়, আমার সামনে আরও বড় সত্য অপেক্ষা করছিল। আর সেই সত্যটা জানার পর আমি বুঝতে পারব, আমি কেবল বাইরের মানুষের দ্বারা প্রতারিত হইনি, আমি ভেতরের মানুষদের দ্বারাও ভেঙে পড়েছি। বাবা যেদিন আবার আমার বিয়ের কথা বলেছিল, সেদিন থেকেই আমার ভেতরে অদ্ভুত একটা ভয় কাজ করতে শুরু করেছিল, কারণ আমি জানতাম যেই মানুষটা সদ্য এত বড় একটা ধাক্কা খেয়েছে, সেই মানুষকে নতুন করে বিয়ের কথা বলা মানে তার ক্ষতটা আরও গভীর করা। আমি স্পষ্ট করে বলেছিলাম, বাবা, আমি আর বিয়ে করব না, আমি পারব না।
মা আমার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি বাবাকে বলেছিলেন, মেয়েটা ভেঙে পড়েছে, ওকে সময় দাও, আবার বিয়ের কথা তুলে ওকে শেষ করে দিও না। কিন্তু বাবা খুব অস্থির হয়ে পড়েছিলেন। তার কথাবার্তায় আমি একটা তাড়াহুড়ো লক্ষ্য করছিলাম, যেন সময় খুব কম, যেন কিছু একটা দ্রুত শেষ করতে হবে। আমি বুঝতে পারছিলাম না এই তাড়াহুড়োর কারণ কি। কয়েকদিন পর এক দুপুরে মা হঠাৎ পুরনো একটা সিন্দুক খুলেছিলেন। সেখানে কিছু বিয়ের কাগজপত্র খুঁজছিলেন। হঠাৎ করে তিনি চুপ করে গেলেন। আমি তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম কিছু একটা অস্বাভাবিক। মা ধীরে ধীরে সিন্দুকের ভিতর থেকে কাপড় সরিয়ে কয়েকটা মোটা বান্ডিল বের করলেন। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। এত টাকা আমি কোনোদিন একসাথে দেখিনি। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি কাঁপা গলায় বললাম, মা, এত টাকা এলো কোথা থেকে? মা কথা বলতে পারছিলেন না, শুধু বললেন, তোর বাবাকে জিজ্ঞেস করতে হবে। সেদিন সন্ধ্যায় বাবা বাড়ি ফিরতেই মা তাকে প্রশ্ন করলেন। প্রথমে বাবা কথা ঘোরানোর চেষ্টা করলেন, বললেন, ওসব নিয়ে ভাবিস না। কিন্তু মা চুপ করেননি। বহুদিনের জমে থাকা ভয় আর রাগ নিয়ে তিনি বাবার দিকে তাকিয়ে বলেছিলেন, সত্যি বলো, এই টাকা কোথা থেকে এসেছে? বাবা তখন ভেঙে পড়লেন। তিনি চেয়ারে বসে পড়ে মুখ ঢেকে কাঁদতে শুরু করলেন। তারপর এমন একটা কথা বললেন যেটা শুনে আমার বুকের ভিতরটা চিরে গেল। বাবা বললেন, আমি তোকে আবার বিয়ে দিতে চাইছিলাম, কারণ আমি টাকা নিয়েছি। আমি অবাক হয়ে বললাম, কি টাকা? বাবা কাঁদতে কাঁদতে বললেন, এই টাকাগুলো তোর প্রথম বিয়ের সময় পাওয়া টাকার চেয়েও বেশি। আমি ভেবেছিলাম এই টাকাগুলো জোগাড় করে একদিন তোকে সত্যি একটা ভালো ঘরে দেব। মা চিৎকার করে বললেন, তুমি কি বলছো? তুমি কিভাবে নিজের মেয়ের জীবন নিয়ে এমন হিসেব করতে পারো? বাবা বললেন, আমি অসহায়, আমি অসুস্থ, আমি জানি না আমি আর কতদিন বাঁচব। আমি ভেবেছিলাম এইভাবে কিছু টাকা জমালে একদিন তোর একটা স্থায়ী ভবিষ্যৎ হবে। আমি তখন চুপ করেছিলাম। আমার কান্নাও বেরোচ্ছিল না, কারণ আমি বুঝতে পারছিলাম আমার জীবনের সবচেয়ে কাছের মানুষটাও আমাকে বুঝতে পারেনি। আমি বললাম, বাবা, তুমি কি বুঝতে পারছো তুমি কি করেছো? বাবা আমার পায়ে ধরে কাঁদতে শুরু করলেন। বললেন, আমি জানি আমি পাপ করেছি, কিন্তু আমি ভেবেছিলাম এই পাপটা তোর ভালোর জন্য। এই কথাটা শুনে আমার শরীর কেঁপে উঠেছিল, কারণ আমি বুঝলাম ভালো আর খারাপের সীমা মানুষ নিজের সুবিধে মতো বদলে নিতে পারে। আমি খুব ধীরে বললাম, বাবা, ভালো মানে নিরাপত্তা, ভালো মানে সম্মান, টাকা দিয়ে ভালো কেনা যায় না। মা আমাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন। তিনি বলছিলেন, আমি কিছুই জানতাম না মা, আমি যদি জানতাম। বাবা তখন স্বীকার করলেন, আমার প্রথম বিয়ের ঘটনাটা একা নয়। অনেক প্রবাসী মানুষ নাকি এমনভাবে দরিদ্র পরিবারের মেয়েদের জীবনে ঢোকে, অল্প সময়ের জন্য, চুক্তির মতো, তারপর সব শেষ করে আবার বিদেশে চলে যায়। আমি তখন বুঝলাম আমি শুধু একজন ভুক্তভোগী না, আমি একটা চক্রের অংশ ছিলাম যেটা অনেক নীরব জীবন নষ্ট করে দেয়। বাবা বললেন, আমি ভেবেছিলাম ২-৩ বার এভাবে টাকা পেলে তোর ভবিষ্যৎ পাকাপোক্ত হবে। এই কথাটা শুনে আমি শক্ত হয়ে দাঁড়ালাম। আমি স্পষ্টভাবে বললাম, না বাবা, আর না। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আর কখনো আমার জীবন নিয়ে এভাবে সিদ্ধান্ত নেবে না। আমি বলেছিলাম, আমি আর কোনো বিয়ে করব না, আমি কাজ করব, আমি লড়ব, কিন্তু আর কোনো চুক্তির অংশ হব না। বাবা তখন বুঝেছিলেন এইবার আমি নরম নই, এইবার আমি ভেঙে পড়িনি, এইবার আমি দাঁড়িয়ে আছি। সেদিন রাতটা খুব কঠিন ছিল, কিন্তু সেই রাতেই আমার ভেতরে একটা নতুন শক্তি জন্মেছিল। আমি বুঝলাম আমাকে কেউ বাঁচাতে আসবে না, আমাকে নিজেকেই নিজের জন্য দাঁড়াতে হবে। আমি তখন সিদ্ধান্ত নিয়েছিলাম, যা হয়েছে তা দিয়ে আমাকে শেষ হতে দেওয়া যাবে না। এই গল্প এখানেই থামবে না। আমার জীবনের শেষ অধ্যায়টা হবে ঘুরে দাঁড়ানোর গল্প। সেদিন বাবার কান্না, মায়ের ভেঙে পড়া মুখ আর সিন্দুকের ভেতরের টাকার বান্ডেল সবকিছু আমার চোখের সামনে ভাসছিল। আমি বুঝে গিয়েছিলাম আমি যদি এখনই শক্ত না হই তাহলে আমার জীবনটা বারবার অন্যের হাতে চলে যাবে। বারবার কেউ এসে আমার ভবিষ্যৎকে ঠিক করে দেওয়ার নামে আমাকে ভাঙবে। আমি সেদিন একটাই সিদ্ধান্ত নিয়েছিলাম, আমি আর কারো পরিকল্পনার অংশ হব না। পরদিন সকালেই আমি মাকে বললাম, মা, তুমি ভেঙে পড়বে না, আমি আছি।
মা শুধু কাঁদতে কাঁদতে বলেছিলেন, মা আমি তোকে বাঁচাতে পারলাম না। আমি মায়ের হাত চেপে ধরে বলেছিলাম, বাঁচানোর মানে শুধু বাধা দেওয়া না, বাঁচানোর মানে কাউকে দাঁড়াতে সাহায্য করা। তুমি আমাকে শক্ত হওয়ার কারণ দিয়েছ। তারপর আমি বাবার সামনে গিয়ে দাঁড়ালাম। বাবার চোখ ফুলেছিল, তিনি মাথা নিচু করে বসেছিলেন। আমি বললাম, বাবা আমি তোমাকে ঘৃণা করি না, কিন্তু আমি তোমার এই কাজকে ক্ষমা করতে পারি না, এটা তোমাকে বুঝতে হবে। বাবা কাঁপা গলায় বললেন, মা আমি ভুল করেছি। আমি বললাম, ভুলের মূল্য আমাকে দিতে হয়েছে, এখন থেকে ভুলের দায় তুমি নেবে, মানে তুমি আর কখনো আমার জীবন নিয়ে কারো সাথে কথা বলবে না, আর ওই দ্বিতীয় বিয়ে এটা এখানেই শেষ। বাবা কিছু বলছিলেন না। আমি বুঝতে পারছিলাম তিনি ভেতরে ভেতরে ভয় পাচ্ছেন যে টাকা তিনি নিয়েছেন সেটা কি হবে। আমি বললাম, তুমি যে টাকা নিয়েছ সেটা ফেরত দিতে হবে। বাবা চোখ তুলে বললেন, কিভাবে? আমি বললাম, যেভাবে হোক, ধার করে, সাহায্য নিয়ে, বিক্রি করে, যেভাবেই হোক, কিন্তু আমি আর কোনোভাবে কারো কাছে বাধা পড়ব না। এবার বাবা সত্যিই কেঁদে ফেলেছিলেন। তিনি বলেছিলেন, আমি তোকে হারাতে চাই না। আমি বলেছিলাম, তাহলে আমাকে মানুষ হিসেবে সম্মান করো, আমি তোমার মেয়ে, কোনো পরিকল্পনা না। এরপরের কয়েকটা দিন খুব কঠিন ছিল। বাবা অসুস্থ মানুষ, তার পক্ষে দৌড়ঝাঁপ করা সম্ভব ছিল না, কিন্তু মা এবার একদম অন্য মানুষ হয়ে গেলেন। যে মা এতদিন শুধু সেবা আর সংসারেই ডুবেছিলেন, তিনি এবার শক্ত হয়ে দাঁড়ালেন। তিনি বাবাকে বললেন, মেয়েকে আর বিক্রি করা যাবে না, টাকা ফেরত দিতে হবে। শেষ পর্যন্ত বাবার পক্ষ থেকে সেই লোককে টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হলো। কিভাবে, কার কাছে ধার করে, কার সাহায্যে, এগুলো বিস্তারিত বললে গল্পটা লম্বা হয়ে যাবে, কিন্তু একটা কথা সত্যি, যখন পরিবারের একজন সত্যিই দাঁড়ায় তখন অসম্ভবও সম্ভব হয়। আর সেই দাঁড়ানোটা এবার আমার মা করেছিলেন। এরপর আমি নিজের জীবন নিয়ে ভাবতে শুরু করলাম। আমি আর অন্যের বাড়িতে কাজ করতে চাই না, কারণ কাজ খারাপ না, কিন্তু আমি চাইছিলাম নিজের কাজের উপর নিজের নিয়ন্ত্রণ থাকুক। আমি চাইছিলাম যেই ঘরে আমি বসে থাকব সেটা যেন আমার সম্মানের জায়গা হয়। আমি হিসেব করে দেখলাম আমার জীবনে যা ঘটেছে সেটার সঙ্গে যে টাকাটা এসেছিল, আমি সেটা সুযোগ হিসেবে ব্যবহার করতে চাই। কেউ আমাকে ধাক্কা দিয়েছিল, কিন্তু আমি সেই ধাক্কাকে শেষ না বানিয়ে শুরু বানাতে চাই। আমাদের বাড়ির সামনে একটা ছোট ফাঁকা জায়গা ছিল, সেখানে আমি একটা ছোট দোকান দেওয়ার কথা ভাবলাম। মুদিখানা, নিত্য প্রয়োজনীয় জিনিস, চা, বিস্কুট, চাল, ডাল, এমন কিছু। মা প্রথমে ভয় পেয়েছিলেন, বলেছিলেন, মা দোকান কি চলবে? আমি বলেছিলাম, চলবে কিনা জানি না, কিন্তু না শুরু করলে নিশ্চিতভাবে চলবে না। আমি নিজের হাতে দোকানটা সাজালাম। ছোট্ট একটা টেবিল, কয়েকটা তাকে জিনিস, একটা খাতা, কিছু গুছানো প্যাকেট। প্রথম দিন বিক্রি খুব কম হলো, কিন্তু আমার ভেতর অদ্ভুত শান্তি ছিল, কারণ ওই দোকানের ভেতরে আমি নিজেকে মানুষ মনে করছিলাম। কেউ আমাকে নিয়ন্ত্রণ করছে না, কেউ আমার জীবন নিয়ে দর কষাকষি করছে না। আমি আমার জায়গায় আমি। দিন যায়, ধীরে ধীরে মানুষ চিনতে শুরু করল। পাড়ার কিছু মহিলা এসে চা খেতেন, গল্প করতেন। কেউ কেউ বলতেন, সুমিতা তুই তো অনেক বদলে গেছিস। আমি শুধু হাসতাম, আমি বদলাইনি, আমি ফিরে এসেছি নিজের কাছে। একদিন বাবা দোকানের সামনে এসে বসেছিলেন, অনেকক্ষণ চুপ করে তাকিয়েছিলেন, তারপর খুব ধীরে বলেছিলেন, তুই আমার থেকেও বড় হয়ে গেছিস মা। আমি বাবার দিকে তাকিয়ে বলেছিলাম, আমি বড় হতে চাইনি বাবা, আমি বাধ্য হয়েছি। বাবার চোখে জল চলে এসেছিল। তিনি বলেছিলেন, আমি তোর জীবনটা নষ্ট করে ফেলেছিলাম। আমি বলেছিলাম, নষ্ট হয়ে গেলে আমি এখানে দাঁড়াতে পারতাম না। আমি ভেঙেছিলাম, কিন্তু শেষ হয়ে যায়নি। আর তুমি যদি সত্যিই অনুতপ্ত হও, তাহলে আমার পাশে থাকো, আর কোনো ভুল করো না। বাবা মাথা নেড়েছিলেন। তারপর থেকে তিনি আর কখনো বিয়ের কথা তোলেননি। তিনি ধীরে ধীরে বুঝেছিলেন, মেয়ের ভবিষ্যৎ মানে শুধু স্বামী নয়, ভবিষ্যৎ মানে আত্মসম্মান, নিরাপত্তা আর নিজের পায়ে দাঁড়ানো। মা এখন আমার সাথে দোকানে বসেন, বাবা ঘরে বিশ্রাম নেন। দোকানটা ধীরে ধীরে চলতে শুরু করল। আমাদের সংসারটা আবার দাঁড়ালো, টাকার জোরে নয়, সাহসের জোরে। কখনো রাতে ঘুমোতে গেলে পুরনো স্মৃতি এসে ভিড় করে, মন ভারী হয়। কিন্তু এখন আমি জানি স্মৃতি আসবে, কিন্তু আমি আর হারব না, কারণ এখন আমি নিজের জীবনকে নিজের মতো করে গড়ছি। আজ আমি যারা এই গল্প শুনছেন তাদের একটা কথাই বলতে চাই, সবাই একই ভুল করে না, সবাই একই পথে পড়ে না, কিন্তু যাদের জীবনে অন্যায় হয় তারা যেন নিজেকে দোষ না দেয়, কারণ দোষটা অনেক সময় অন্যের লোভে, অন্যের শক্তির অপব্যবহারে।
আর আপনি যদি কখনো দেখেন কেউ ভালো ভবিষ্যৎ দেখিয়ে আপনাকে চাপ দিচ্ছে, তাড়াহুড়ো করাচ্ছে, আপনার প্রশ্ন করতে দিচ্ছে না, তাহলে বুঝবেন সেখানে ভালো কিছু নেই। ভালো জিনিস কখনো আপনাকে ভয় দেখিয়ে নেয় না। আমার জীবন আমাকে একটা শিক্ষা দিয়েছে, মানুষের জীবনে আলো আসে 3 ভাবে। 1, যখন কেউ সত্যি পাশে দাঁড়ায়। 2, যখন নিজে শক্ত হয়। আর 3, যখন নিজের সীমা নিজে ঠিক করে। আজ আমি শক্ত হয়েছি, আজ আমি আমার সীমা ঠিক করেছি, আর আজ আমি আমার জীবনটা আবার শুরু করেছি। এই ছিল আমার গল্প। আমি জানি এটা শুনে অনেকের চোখ ভিজবে, কিন্তু আমি চাই আপনারা শুধু কাঁদবেন না, আপনারা বুঝবেন একটা মেয়ের সবচেয়ে বড় শক্তি হলো তার সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্ত কেউ কেড়ে নিতে পারে না যদি সে নিজে না দেয়।